নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। হিসেব করে দেখলাম ৩৩ বছর হয়ে গেল এই প্রফেশনে। ৮৭তে ক্যারিয়ার শুরু করেছি। নিউজ রুমে বসে কত ঘটনার উত্তাপ অনুভব করেছি তা খেয়ালই নেই। মণ্ডল, কমণ্ডল, আদবানির রথ, বাবরি ধ্বংস, ৯৩ আমাদের খোদ কলকাতাতে সাম্প্রদায়িক দাঙ্গা, এবং তারপর থেকে ধীরে ধীরে ভারত ও বাংলার আমূল বদলে যাওয়া। যদি তখন আর এখনকার সময় পাশাপাশি রেখে ভাবি, বুঝতে পারবো সময়টা কতটা বদলে গেছে। এডিট পেজের অনেক দর্শকের তো বাবরি ধ্বংসের সময় জন্মই হয়নি। আদবানির রথযাত্রাও তারা দেখেননি, আমরা দেখেছি, তবে দূর থেকে। কারণ বাংলার মাটিতে আদবানির রথযাত্রা সেই সময় বিশেষ গুরুত্ব পায়নি। তখনকার বামফ্রন্ট সরকার পেট্রোনেজ দেয়নি। রাজ্যবাসীরও রাম নিয়ে খুব একটা আগ্রহ ছিল না তখন। বাবরি ধ্বংসের পর ৯৩ সাম্প্রদায়িক ভিতাভেদও বাংলায়, পুরোপুরি বাংলাতে সে অর্থে দাঁত ফোটাতে পারেনি। মনে পড়ে জ্যোতি বসু সম্ভবত তার প্রথম টেলিভিশন বাইটে শুট অ্যাট সাইটের অর্ডার ঘোষণা করেছিলেন। মোটের ওপর দেশে তখন হিন্দুত্বের জোয়ার চলছে বা তোড়জোড় চলছে। বাংলায় তখন নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছিল সকলেই। আর রাজ্য থেকে খুব একটা বেশি তরুণ অযোধ্যায় কর সেবা করতে দেখা যায়নি। যারা গেছিলেন তারা ফেরার পর কিন্তু খুব একটা ভালো অভ্যর্থনা পাননি। বীরভূমের বিজেপি নেতা দুধ কুমার মণ্ডল অভিযোগ করেন, কর সেবা করে ফেরার পর নাকি তাকে বেধড়ক মারধর করে সিপিএম কর্মীরা। সেই বাম আর নেই। আর রাম এখন বাংলা রাজনীতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছেন আস্তে আস্তে। রামনবমী আগেও পালিত হতো। বিজেপি আসার পর রামনবমীকে তাদের জনসংযোগের অন্যতম হাতিয়ার করেছে তারা। কমণ্ডল রাজনীতির প্রচলিত স্লোগানগুলি এখন কলকাতাতেও শোনা যাচ্ছে। অবশ্যই ওগুলো নিষিদ্ধ বয়ান নয়, কেনই বা হতে যাবে, এবং স্লোগান দিতেও বাধা নেই। প্রশ্ন হচ্ছে, স্লোগান কি কেউ শুনছেন? শুনছেন নিশ্চয়ই। একসময় এই রাজ্যে আদবানির রামরথ পাত্তা পায়নি। আজ এখান থেকে রাম মন্দিরের ভিত পুজোর জলমাটি যাচ্ছে। 89 সালে দেশ তোলপাড় করে দিয়েছিল আদবানির রথযাত্রা। হিন্দুত্বের টানে দলে দলে তরুণ করসেবা ছুটে গিয়েছিলেন অযোধ্যায়। ঘটনার পরম্পরায় মাটিতে মিশেছিল ঐতিহাসিক নির্মাণ। সেই ফৌজদারি মামলা এখনো বিচারাধীন। সেই চরম উন্মাদনার সময়ও দেশের হাতে গোনা কয়েকটি রাজ্য রাম আন্দোলনের প্রভাব বাঁচিয়েছিল। পশ্চিমবঙ্গ তার অন্যতম। জ্যোতি বসুর নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার ছিল রাম রাজনীতির বিপরীত মেরুতে। বাংলার জনমানসেও আদবানির রথ যথেষ্ট কৌতূহল সৃষ্টি করতে পারেনি। টিভি সিরিয়ালেই রাম ভক্তি সীমাবদ্ধ রেখেছিলেন বাঙালি। রথের চাকা তারপর অনেক ঘুরেছে। আদবানি আরও একাধিকবার রথযাত্রা করেছেন। এবার ইতিহাসের চাকাও ঘুরেছে। অযোধ্যার জমি আর বিতর্কিত নয়। সুপ্রিম কোর্টের সর্বসম্মত রায় এখন রাম মন্দির তৈরিতে বাধা নেই। ৩ দশকে বদলে গেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তবতাও। প্রায় ১ দশক হতে চলল বামেরা ক্ষমতায় নেই। রাজনৈতিক শক্তি হিসেবেও বাংলায় বামেদের উপস্থিতি বেশ ক্ষীণ। ক্ষমতায় তৃণমূল, আর রাজনৈতিক শক্তি হিসেবে উঠে এসেছে বিজেপি। লোকসভা ভোটে নজর কাড়া ফলে প্রমাণ করে এরাজ্যে হিন্দুত্বের ভোট বেশ বেড়েছে, রাম ভক্তিও বেড়েছে। ৫ই অগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদি। রূপোর ইট পেতে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সূচনা হবে। দেশের বিভিন্ন জায়গায় জল ও মাটি অযোধ্যায় পৌঁছচ্ছে। হিন্দু বিশ্বাসে পবিত্র সেই জল ও মাটি দিয়েই অযোধ্যার ভিত পুজো হবে। বাংলার ৭ জায়গা থেকেও জল ও মাটি অযোধ্যায় পৌঁছবে। কোচবিহার ও ত্রিবেণী থেকে জল ও মাটি সংগ্রহ করা হয়েছে। অগস্টের ৪ তারিখের মধ্যে সেই জল ও মাটি অযোধ্যায় পৌঁছে যাবে। ভিত পুজোর দিন রাজ্যের মন্দিরে মন্দিরে পুজো করবেন সংঘ ও ভিএইচপি সমর্থকরা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ শুধু অযোধ্যা আবেগ নয়, ২১-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে হিন্দুত্বের আবেগ জাগিয়ে রাখার কৌশলও বটে। যে রাম আবেগ দেশের রাজনীতি বদলে দিয়েছে, তা কি বাংলাতেও প্রভাব ফেলবে? সময় বলবে। তবে বাংলার পরিস্থিতি যে আর বাম জামানার মতো নেই, তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। 1989 সাল,
অতি হেভিওয়েট এক জাতীয় নেতা, এক রাজনৈতিক দলের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী ভোট প্রচার শুরু করলেন অযোধ্যা থেকে। জিতে এলে রামরাজ্য তৈরি করে দেবেন প্রতিশ্রুতি দিলেন। বলুন তো কে? আগে না, তিনি বিজেপির প্রার্থী নন, তিনি রাজীব গান্ধী। তবে রাজীব কো রামরাজ নেই আয়া। 3 তালাক কে সেটাকে বাঁচাতে তিনি আইন এনেছিলেন, তাতে হিন্দুরা চটেছিলেন। আর বাবরির তালা খোলার বিরোধিতা করেনি কংগ্রেস, তাতে মুসলিমরা চটেছিলেন। রাজীব গান্ধী নির্বাচনে হেরেছিলেন। নরসিংহা রাওর আমলে বাবরি মসজিদ ধ্বংস হয়ে যায়। সুপ্রিম কোর্টের সর্বসম্মত রায় অযোধ্যার সেই জমি হিন্দুরা পেয়ে গেছে। 5ই আগস্ট প্রধানমন্ত্রী মন্দিরের ভেতরে ইট পাতবেন। কংগ্রেস কি করবে? রাহুল গান্ধী গুজরাট নির্বাচনের আগে মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছিলেন। তখন বিজেপি নেতারা দাবি করেছিলেন রাম মন্দির নিয়ে অবস্থানটা স্পষ্ট করুক কংগ্রেস। এবার কংগ্রেসের কয়েকজন নেতাই আমতা আমতা করে বলছেন রাহুল তো অযোধ্যায় একবার যেতে পারতেন, না হলে বিজেপি তো একা ম্যাচ জিতে বেরিয়ে যাচ্ছে। আর হিন্দু বিরোধী হওয়ার বদনাম করেছে কংগ্রেস। প্রকাশ্যে কোনো কংগ্রেস নেতা অবশ্য রাহুলকে অযোধ্যায় যেতে বলেননি। খবর যা আসছে তা অত্যন্তই বিশ্বস্ত সূত্রের খবর। অযোধ্যা নিয়ে অবস্থান বদল হোক, মৃদু দাবি উঠছে কংগ্রেসের অন্দরে, যার জেরে কনফিউজড নেতৃত্ব আরও কনফিউজড। বিজেপির কাছে অযোধ্যা মানে রাম মন্দিরের আবেগ, আর কংগ্রেসের কাছে বাবরি ধ্বংসের গ্লানি। বাবরির গ্লানি ঝেড়ে ফেলতেই নরসিংহা রাওয়ের ভবিষ্যতে সংস্রব এড়িয়ে চলেছে কংগ্রেস। গান্ধী পরিবার অবশ্য তার উপর খুশি ছিল না। সম্প্রতি নরসিংহা রাওকে নিয়ে এক অনুষ্ঠান করেছে তেলেঙ্গানা কংগ্রেস। লিখিত বার্তায় নরসিংহা রাওয়ের প্রশংসা করেছেন সোনিয়া রাহুল। এবার অযোধ্যা নিয়ে অবস্থান পুনর্মূল্যায়নের প্রয়োজন হয়েছে। কংগ্রেসের একাংশের মধ্যে খুব ক্ষীণ স্বরে ভেসে উঠছে এই মতামত। তারা বলছেন রাম মন্দির তৈরি হচ্ছে সুপ্রিম কোর্টের রায়ে সর্বসম্মত অনুমোদনের পর। বিজেপি রাম মন্দির নির্মাণের পুরো কৃতিত্ব একাই দখল করতে চাইছে। বিজেপির রাম রাজনীতি বানচাল করতে রাহুল গান্ধীও মাঠে নামুন। রামপন্থী কংগ্রেসীরা বলছেন শিবসেনা এখন কংগ্রেসের জোটশরী। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে রাহুল গান্ধীও অযোধ্যায় যান। রাজীব গান্ধীও তো অতীতে এই পথেই হেঁটেছিলেন। 1985-তে শাহবানো মামলায় 3 তালাকের বিরুদ্ধে রায় দেয় সুপ্রিম কোর্ট। মুসলিম সমাজকে সন্তুষ্ট করতে মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন পাশ করান রাজীব। রাজীব গান্ধীর বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তোলে হিন্দু সমাজ। হিন্দু সমাজকে খুশি করতে রাজীবকে পাল্টা কিছু করার পরামর্শ দেওয়া হয়। 1986 সালের 1 ফেব্রুয়ারি অযোধ্যায় বাবরি মসজিদের দরজা খোলা হয়। 1989 সালে বিতর্কিত জমিতে রাম মন্দিরের শিলান্যাস করে ফেলে ভিএইচপি। 1989 সালের নভেম্বরে অযোধ্যা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন রাজীব। নির্বাচনী প্রচারে রামরাজ্য প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজীব গান্ধী। ভারতীয় সংস্কৃতিতে রামরাজ্যের অর্থ সুশাসন, কিন্তু 1989-এ রাম শব্দকে সফলভাবে ব্যবহার করে সংঘ পরিবার। অন্যদিকে ম্যাজিস্ট্রেটের নির্দেশে বাবরি মসজিদের দরজা খুললেও তার দাগও রাজীব সরকারের গায়ে লাগে। মুসলিমরাও বিরূপ হন। রাজীব গান্ধী ভোটে হেরে যান। এখন সুপ্রিম কোর্ট 3 তালাককে অসাংবিধানিক ঘোষণা করেছে। 3 তালাক বিরোধী আইন এনেছে মোদী সরকার। রাম মন্দিরের প্রতিশ্রুতি ও বাস্তবায়নের মুখে এখন কংগ্রেসের কয়েকজন চাইছেন রাম রাজনীতিতে রাহুলও সামিল হন। কিন্তু রাজীবের উদাহরণেই পরিষ্কার, অযোধ্যার রাজনীতি কংগ্রেসের পক্ষে কখনো শুভ হয়নি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন রাহুল গান্ধী রামে হাত দিলে তা হবে রাজনৈতিক আত্মহত্যা এবং কংগ্রেসের কফিনে শেষ পেরে তখন আর নেহেরু জামানার পরম্পরা বলে কিছুই অবশিষ্ট থাকবে না। ডিসকভারি অফ ইন্ডিয়া বইয়ে নাস্তিক বলে নিজের পরিচয় দিয়েছিলেন জওয়াহরলাল নেহেরু। ইন্দিরা গান্ধী জ্যোতিষে বিশ্বাস করতেন বলে কোনো ইতিহাসবিদ এখন অবধি দাবি করেননি। কিন্তু গান্ধী পরিবারের সকলে যে কোনো ধর্মের প্রত্যক্ষ ছোঁয়াচ বাঁচিয়ে চলেছেন সেটা সবাই জানি আমরা। কংগ্রেস গর্বের সঙ্গে ধর্মনিরপেক্ষ হিসেবে নিজেদের প্রচার করে। তার সংঘের নেতারা বলেন ভণ্ড ধর্মনিরপেক্ষ বা সিউডো সেকুলার। 3 তালাক প্রথা বাঁচিয়ে রাখতে রাজীব গান্ধী আইন এনেছিলেন, তাতে মুসলিম তোষণের অভিযোগ ওঠে। কংগ্রেসের হিন্দু ব্যাংকের ক্ষতি হয়েছিল। কিন্তু রাহুল একবার অযোধ্যায় গেলে কংগ্রেস চিরতরে তার ধর্মনিরপেক্ষ পরিচয়টা
হারিয়ে ফেলবে। যা হলো তুরস্কে, আমাদের টার্কি, 1000 বছর ধরে সেখানে অটোমান সাম্রাজ্য ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর মুস্তাফা কামাল আতাতুর্ক বা কামাল পাশা সুলতানি আমলের অবসান ঘটান। তখনই তুরস্ককে ধর্ম নিরপেক্ষ দেশ ঘোষণা করা হয়েছিল। 1500 বছরের পুরনো আয়া সোফিয়া ছিল গির্জা, সুলতানি আমলে তা মসজিদে রূপান্তরিত করা হয়। কামাল পাশা আয়া সোফিয়াকে ইতিহাস হিসেবে সংরক্ষণ করেন। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত হয় আয়া সোফিয়া। 86 বছর পর তুরস্ক আবার পেছনে হাঁটল। আদালতের এক হাস্যকর রায়ে তা ফিরে পেল মসজিদের পরিচয়। নামাজ আদা হলো, যোগ দিলেন মৌলবাদী প্রেসিডেন্ট এরদোগান। বসফরাসের পারে জীবন্ত ইতিহাস। 1500 বছর ধরে মাথা তুলে দাঁড়িয়ে আছে আয়া সোফিয়া। গির্জা আর মসজিদ দুই নামেই তো তার পরিচিতি। রোমানদের হাত থেকে যেদিন অটোমান তুর্কিদের দখলে গেল এই সৌধ, সেদিন বহিরঙ্গে কিছু পরিবর্তন হলেও প্রধান কাঠামোয় হাত পড়েনি। উচ্চতায় 105 ফুট, মূল গম্বুজের চারিদিকে 4টি মিনার। যেসব খিলানের ওপর গম্বুজ দাঁড়িয়ে তার গায়ের নকশা, গম্বুজে জানলা দিয়ে আলো ঢুকে তৈরি আলো আঁধারি। সৌধের ভিতর দেওয়ালে মোজাইকের কাজ। ইউনেস্কো এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে প্রতি বছর আসেন প্রায় 40 লক্ষ মানুষ। আট দশক পর তুরস্কের বর্তমান রক্ষণশীল প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগান ক্ষমতার দখলের সময় দাবি করেন ভুল করেছিলেন আধুনিক তুরস্কের জনক। সেই মতোই তৈরি হয় পরিকল্পনা। 10 জুলাই তুরস্কের সর্বোচ্চ আদালত রায় দেয় আয়া সোফিয়ার মালিকানা রাষ্ট্রের ছিল না। ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে যে সৌধ মসজিদ হয়েছে, আইন করেই সেটিকে মিউজিয়াম বলে দেওয়া যায় না। তাই কামাল পাশা মন্ত্রিসভার সিদ্ধান্ত বাতিল। 2 সপ্তাহ পর শুক্রবার 24 জুলাই আয়া সোফিয়ায় আবার শুরু হলো নামাজ। সামাজিক দূরত্ববিধি মেনে প্রার্থনায় অংশ নিলেন 1000 মানুষ। শামিল হলেন প্রেসিডেন্ট এরদোগানও। নামাজের সময় আবার ঠেকে দেওয়া হলো যিশু মেরির মোজাইক। কৃষ্ণ সাগরের পারে দুই মহাদেশে এখন রক্ষণশীলতার ঢেউ ভাসছে। তুরস্ক বিশ্ব জুড়ে হইচই। ইউনেস্কো বলছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া যায় না। পাত্তা দিচ্ছেন না এরদোগান। আশ্বাস অবশ্য দিচ্ছেন সব ধর্মের, সব দেশের মানুষের জন্যই খোলা থাকবে আয়া সোফিয়ার দরজা। নিজের ভূখণ্ডে সার্বভৌম রাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার অধিকার নাকি ধর্মের আবেগে শিল্পকে সরিয়ে ইতিহাসের পুনর্লিখন? উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। তুরস্কে 97% মুসলিমদের বাস, কিন্তু দেশের রাজনৈতিক স্পিরিট ধর্মনিরপেক্ষ। রিসেপ তাইপ এরদোগান ক্ষমতা ধরে রাখতে মৌলবাদী রাজনীতি শুরু করেছেন। তাই ইতিহাসের স্মারক আয়া সোফিয়া হয়ে গেল মসজিদ। ভাবতে অবাক লাগে, এই এরদোগানই কাশ্মীরে মানবতা লঙ্ঘনের অভিযোগ করেছেন। এখন বিরতির পর চীনের মুখোশ খুলব। চার্চগুলিকে নিশানা করেছে ড্রাগন সরকার।
যিশুর মূর্তি ক্রস সরিয়ে ফেলতে হবে, তার বদলে বসবে মাও জেদং ও শি জিনপিং এর ছবি। ধর্মপুস্তক থেকে ঈশ্বর কথাটা মুছে ফেলতে হবে এবং সেখানে লেখা থাকবে সমাজতান্ত্রিক আদর্শের কথা। চীনে ক্রিশ্চিয়ানিটি বদলে সব বদলে ফেলছে ড্রাগন সরকার। কমিউনিস্ট শাসন কায়েম করতে চীনের সাংস্কৃতিক বিপ্লব করছিলেন মাও জেদং। পশ্চিমী বিশেষজ্ঞদের মতে কালচারাল রেভলিউশন আসলে ধর্মাচরণের ওপর আঘাত। গুপ্ত হত্যার ভয়ে ভারতে পালিয়ে আসেন তিব্বতী ধর্মগুরু দলাই লামা। তারপরেও ধর্মীয় সম্প্রদায়গুলির ওপর লাল ড্রাগনের রোষ কমেনি। জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমরা নির্যাতিত হচ্ছেন। তাদের অত্যাচারের গল্প হিটলার স্তালিনের কথা মনে করিয়ে দেয়। এবার খ্রিস্টানদেরও ছাড়ল না চীন প্রশাসন। এপ্রিলে চীন থেকে সব বিদেশি সাংবাদিককে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাই ভিতরের খবর বেরোনোর উপায় নেই। এবার দেশের মধ্যে ভিন জাতীয়দের ওপর নেমে এসেছে অত্যাচারের খাঁড়া। চীনের ভিতরের খবর সংগ্রহ করেছে ব্রিটেনের ডেইলি মেল। আনহুই, জিয়াংশু, হুবেই, ঝেজিয়াং প্রদেশের দমনপীড়ন চলছে। খ্রিস্টান ধর্মীয় সম্প্রদায়ের ওপর অত্যাচার চালাচ্ছে প্রশাসন। সূত্রের খবর, অসংখ্য চার্চে যিশুর মূর্তি ও ক্রস ভেঙে ফেলা হয়েছে। চার্চে মাও জেদং এবং শি জিনপিং এর ছবি টাঙাতে হয়েছে বলে খবর। মাও জেদং সরাসরি সাংস্কৃতিক বিপ্লবের ঘোষণা করেছিলেন। শি জিনপিং এর মধ্যে অনেকেই তারই ছায়া দেখতে পান। জিনপিং এর ক্ষমতায় এসেই নির্দেশ দিয়েছিল সব ধর্মস্থানে কমিউনিস্ট পার্টির প্রতি আনুগত্যের ছবি থাকতে হবে। হুয়ান প্রদেশে সিওয়ান ক্রাইস্ট চার্চে জোর করে ক্রস ভেঙে ফেলা হয়েছে। ক্রস ভাঙতে আসা প্রশাসনিক কর্তাদের সঙ্গে ভক্তদের ধস্তাধস্তিও হয়েছে। ঝেজিয়াংয়ের ইয়ংঝিয়াতেও চার্চের ক্রস ভেঙে দিয়েছে স্থানীয় প্রশাসন। সরকারি কাজে বাধা দেওয়ায় ভক্তদের উপর নেমে এসেছে শাস্তির খাঁড়া। শানচি প্রদেশে লিনফেন অঞ্চলে সব ধর্মাচরণ নিষিদ্ধ করেছে প্রশাসন। শুধু তাই নয়, ধর্মস্থানের পাশাপাশি ধর্মশিক্ষাতেও হস্তক্ষেপ করতে শুরু করেছে শি জিনপিং সরকার। সূত্রের খবর, চীনের সব ধর্মপুস্তকের পাঠ্য খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে জিনপিং। ধর্মপুস্তকে ঈশ্বর বিশ্বাস সংক্রান্ত অংশগুলি মুছে ফেলতে বলা হয়েছে। ধর্মবিশ্বাসের কথা মুছে সমাজতন্ত্রের জয়গানের নির্দেশ দিয়েছেন জিনপিং। ঈশ্বরের চিহ্ন মুছে দিয়ে জিনপিং কি নিজেই ঈশ্বর হতে চান, নাকি হংকংয়ে বিক্ষোভ সহ বিভিন্ন বিষয়ে পশ্চিমী বিশ্বের ওপর তিনি বিরক্ত, তাই খ্রিস্টানদের ওপর হামলা অত্যাচার করে গায়ের ঝাল মেটাচ্ছেন? জিনপিং কি চান তা তিনিই জানেন। তবে খ্রিস্টানিটিকে আক্রমণ করে তিনি ইউরোপ ও 2 আমেরিকার মানুষের সঙ্গে যে শত্রুতা করছেন, এর কঠিন মূল্য চোকাতে হতে পারে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এডিট পেজ আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শুক্র প্রতিদিন রাত 10টায়। গুড বাই।